সুপ্রিয় দর্শক মণ্ডলী, স্বাগত জানাচ্ছি আজকের সংবাদপত্র দেখার জন্য। দর্শক মণ্ডলী, আমরা আজ সংবাদ ভাষ্য শুনব মঞ্জুরুল ইসলাম মঞ্জুর কাছ থেকে। মঞ্জুর, স্বাগত আপনাকে স্টুডিওতে। শিরোনাম দেখে নিচ্ছি। বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম হচ্ছে দুর্নীতি এখন অতিধনীর কারখানা, বিশৃঙ্খল সড়কে বাড়ছে মৃত্যুর মিছিল। ইত্তেফাক, ভোট উৎসবে বৃহত্তম গণতন্ত্রের দেশ, মন্ত্রী এমপির স্বজনদের প্রার্থী না হতে নির্দেশ শেখ হাসিনার। মানবজমিন, নিয়ন্ত্রণহীন সড়ক মহাসড়ক, এক বন্ধুকে খুশি করতে অন্যের নিরাপত্তা বিরাগভাজন হতে পারি না, সেনা প্রধান। সমকাল স্বজন প্রশ্নে মন্ত্রী এমপি বাগে আসছে না কেউই, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠাই বড় চ্যালেঞ্জ। কালের কণ্ঠ, মন্ত্রী এমপির প্রার্থীদের সরে দাঁড়ানোর নির্দেশ, চ্যালেঞ্জ মোকাবেলায় রাজস্ব বাড়াতে জোর। আমাদের সময় আইনি ফাঁকফোকর, দায়সারা কর্তৃপক্ষ, দায়িত্বহীন চালক। মন্ত্রী এমপির সন্তান স্বজনকে প্রার্থী না হওয়া নির্দেশ। জায়জা দিন মন্ত্রী এমপির স্বজনদের প্রার্থী হতে প্রধানমন্ত্রীর মানা। দুই ইস্যুতে প্রশ্নের মুখে বিএনপি। কালবেলা 7 দিনের ডিজি হয়ে হাতিয়ে নেন 7.5 কোটি। সড়কে এত মৃত্যুর প্রতিকার কোথায়? দেশ রূপান্তর দলেই আওয়ামী লীগের আসল পরীক্ষা। দুর্নীতি উন্নয়ন একসঙ্গেই চলেছে। সময়ের আলো ও নিবন্ধিত বিদেশি ওষুধের রমরমা বাণিজ্য। উপজেলা নির্বাচনে সহিংসতার সংখ্যা। মানবকণ্ঠ, তাপপ্রবাহে বিপর্যস্ত জনজীবন, হাসপাতালে বাড়ছে রোগীর চাপ। খাদ্য নিরাপত্তার পাশাপাশি আমিষ উৎপাদন বাড়ানোর তাগিদ। প্রতিদিনের বাংলাদেশ, মন্ত্রী এমপির সন্তান ও আত্মীয়রাই ফ্যাক্টর। পানি সম্পদ খাতে বেসরকারি উদ্যোক্তা চান প্রধানমন্ত্রী। ইনকিলাব, মালিকদের লুটপাটে অনেক ব্যাংক ধ্বংস, সহায়তাকারী সরকার। কেমন হবে উপজেলা নির্বাচন? খবরের কাগজ, ভারত বিরোধী অবস্থান থেকে সরে আসছে বিএনপি, মোদির হ্যাট্রিক না নতুন চ্যালেঞ্জ। আলোকিত বাংলাদেশ, দলের নজরদারিতে এমপি মন্ত্রীরা। স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ প্রধানমন্ত্রীর। সংগ্রাম, ভয়াবহ লোডশেডিংয়ে দাবদাহে ওষ্ঠাগত প্রাণ। বাংলাদেশকে খাদ্য ঘাটতি থেকে খাদ্য উদ্বৃত্তের দেশে পরিণত করেছি, প্রধানমন্ত্রী। করতোয়া, মন্ত্রী এমপির স্বজনদের নির্বাচন করতে মানা। প্রতিদিন সড়কে ঝরছে 16 প্রাণ। TBS, Friday, central bank retreating from bank merger push. Here is why. The Financial Express, BD growth marred by paralyzed institutions. আজকে উপজেলা নির্বাচন নিয়েই মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্যটাই সব কাগজের শিরোনাম হয়েছে। সেটা বলতে তিনি বলছেন যে মন্ত্রী এমপি যারা নির্বাচনে দাঁড়িয়েছেন তারা সরে আসতে বলা হয়েছে। আপনি কীভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে। এটা আওয়ামী লীগের পক্ষ থেকে একটা নির্দেশনা যে মন্ত্রী এমপিদের আত্মীয় স্বজন, ছেলে বউ এরা যেন নির্বাচন না করে। কিন্তু এই নির্দেশনা আসতে হবে কেন? এই নির্দেশনাটা আসার মূল কারণ হলো গত 15 বছরে এই দলটা সরকার আছে। সরকারে থাকার কারণে এই দলটার আর দলের যেই বিউটিটা, সেই বিউটিটা নষ্ট হয়ে গেছে। তৃণমূল পর্যায়ে কিন্তু আওয়ামী লীগের নাই, তৃণমূল হয়ে গেছে আওয়ামী লীগ। যেই এলাকায় যেই এমপি হয়েছেন তিনি তার মতো করে দলটা সাজিয়েছেন, সেখানে আর আওয়ামী লীগ নেই, সেইখানে ওই এমপির লীগ হয়ে গেছে। সেই এমপি সব জায়গায় থানা কমিটি, জেলা ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মূল দল, উপজেলা পরিষদ, সব জায়গায় হয় তার ছেলে, হয় তার মেয়ে, হয় তার ভাই, না হয় বোন, না হয় খালাতো ভাই, মামাতো ভাই, এমনকি ওয়াইফদেরও বিভিন্ন কমিটিতে রেখেছে। তার মানে পরিবারের বাইরে এমপিরা, পরিবারের বাইরে মাঠের যে তৃণমূলের যে নেতারা যারা দীর্ঘদিন রাজনীতি করে বড় হয়েছে তাদেরকে কিন্তু আর এমপিরা রাখে নাই। না রাখার কারণে তৃণমূলের দলটা কিন্তু ক্ষয়িষ্ণু হয়ে গেছে। সেই জায়গাটায় আওয়ামী লীগের যে মেজাজ, যে ফ্লেভার, সেই ফ্লেভারটা নষ্ট হয়ে এমপির ফ্লেভারে দল চলছে। তো এই জায়গাটায় আসলে শেষ পর্যন্ত এই অবস্থাটা যদি শক্তভাবে না ধরে, শেষ পর্যন্ত ক্ষতিটা তো হবে আওয়ামী লীগের। এটা হয়তো বুঝতে পেরেছে আওয়ামী লীগের পক্ষ থেকে। আওয়ামী লীগ সভানেত্রী হয়তো বুঝতে পেরেছেন যে তিনি তো, আমরা যতদূর জানি উনি মাঠের খবর রাখেন, তিনি নিশ্চয়ই খবরটা রেখেছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে যে শেষ পর্যন্ত কি এটা এই নির্দেশনা কেউ মানবে? আমরা দেখেছি যে এর আগেও শেষ মুহূর্তে
21 তারিখে লাস্ট ডেট নমিনেশন পেপার সাবমিশনের, প্রথম দিকের 150টার উপজেলা নির্বাচনের। কিন্তু শেষ পর্যন্ত দেখা যাবে যে তারা সবাই কিন্তু নির্বাচন হয়তো করবেই, বিভিন্নভাবে হয়তো করবে, কিন্তু করার পরে কারোর বিরুদ্ধে কোনো ওইরকম ব্যবস্থা হয়তো নেওয়া হবে না। তখন এই যে আমরা গত নির্বাচনে, সংসদ নির্বাচনে কি দেখলাম? সংসদ নির্বাচনে দেখলাম যারা স্বতন্ত্র হয়ে পাশ করেছে তাদের সবাইকে গণভবনে ডেকে নেওয়া হয়েছে। গণভবনে গিয়ে তারা আমরা তো আপনারই লোক অথবা তোমরা তো আমারই লোক, এই যে যারা পাশ করে আসে তাদেরকে যে তোমরা আমার লোক অথবা আমরা আপনার লোক, এই যে একটা কালচার তৈরি হয়েছে, যারা দলের সিদ্ধান্ত মানবে না তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা না নিয়ে সবাইকে যে আবার নিজের নিয়ে নেওয়া, যে পাশ করে আসছে ঠিক আছে নিয়ে নেই, এই কালচারটা কিন্তু দলের জন্য ক্ষতি হবে। এবং দলের জন্য ক্ষতি হোক এটা তো নিশ্চয়ই আওয়ামী লীগ চায় না, কিন্তু এই নির্দেশনা মানবে বলে আমি একজন মানে সামান্য সংবাদকর্মী হিসেবে আমার অভিজ্ঞতা, আমার মনে হয় না যে খুব কম এমপি মন্ত্রীরা এই সিদ্ধান্ত মানবে। কারণ তারা তাদের যে বলয়, তারা নিজেদেরকে তো নিজের এলাকায় সম্রাট মনে করে, তো সেই সাম্রাজ্য তো তারা নষ্ট করতে দিবে না। বহু আওয়ামী লীগের এমপিরা আছে যাদের ভাই, ছেলে, ওয়াইফ ইতিমধ্যে কিন্তু তারা এই সমস্ত পদে আছে, কিন্তু যারা যারা বহাল আছে তারা কি এখন ওই পদটা ছেড়ে দিবে? যারা যে এখন উপজেলা পরিষদের যে চেয়ারম্যান আছে, হয়তো এমপির ভাই, এখন হয়তো সিটিং এমপির ভাই এবং সিটিং উপজেলা পরিষদের চেয়ারম্যান, সে কি ওই জায়গা থেকে সরে আসবে? সরে আসলে তো তার উপজেলায় আর সে কোথাও থাকবে না। এবং এমপি যদি তার বলয় থেকে উঠে আসে তখন এমপিও তো ওই জায়গায় স্বস্তি ফিল করবে না, বলবে যে আমার তো হাত পা কেটে দেওয়া হয়েছে। এখন কোনো এমপি কিন্তু এই জায়গাটাতে আসবে না। স্থানীয় আওয়ামী লীগের প্রতিক্রিয়া কি? স্থানীয় আওয়ামী লীগের কত জায়গা নাই তো, কারণ স্থানীয় আওয়ামী লীগের তো এমপির বলয়ের ভিতরে স্থানীয় আওয়ামী লীগ ঢুকতে পারছে না। সেটা না ঢুকে স্থানীয় আওয়ামী লীগ কেউ অসহায় হয়ে গেছে, কেউ এমপির সাথে গা ভাসিয়ে ব্যবসা বাণিজ্য, টেন্ডার, হাবি জাবি এগুলো নিয়ে ব্যস্ত হয়ে গেছে। কারণ তারা দেখলো, তারা হয়তো এখন দেখতেছে আমরা কখনো পদ পদবি পাবো না, এমপি হইতে পারবো না, কোনো কমিটিতে যেতে পারবো না, উপজেলা পরিষদে যেতে পারবো না, এর চেয়ে ভালো এমপির সাথে মিলে ব্যবসা বাণিজ্য করে টাকা পয়সা যা কামাই, এইরকম একটা কামানোর ধান্দায় চলে গেছে স্থানীয় আওয়ামী লীগ। আর যারা প্রেস্টিজিয়াস আওয়ামী লীগার, যারা মান সম্মান আছে স্থানীয় পর্যায়ে, তারা চুপচাপ ঘরে বসে আছে যে আমরা এর মধ্যে গা ভাসাইতে পারবো না। কিন্তু এই সংখ্যাটা খুবই নগণ্য, এই সংখ্যাটা হয়তো 2%, 3% অথবা সর্বোচ্চ 5%। আর যে 95% যারা আছে তারা কিন্তু ব্যবসা বাণিজ্যে টাকা কামানোর। এই অবস্থায় নির্বাচন কেমন হবে বলে আপনি মনে করেন? এই অবস্থায় নির্বাচন তো সাধারণ মানুষ তো জানেই যে এমপির ব্লেসিং এ যে দাঁড়াবে সেই পাশ করবে, সাধারণ মানুষের কাছে এটি ক্লিয়ার। কারণ এমপি যখন প্রশাসনকে নিয়ন্ত্রণ করবে, প্রশাসনের বাইরে এমপির যাওয়ার কোনো মানে এমপির বাইরে প্রশাসনে যাওয়ার কিন্তু কোনো সুযোগ নাই। কারণ এমপি হলো প্রত্যেকটা পৌরসভায় বা প্রত্যেকটা উপজেলায় এক একটা গড হয়ে গেছে, তাদের হাত পা এত বড় হয়ে গেছে, তাদের বাইরে একটা দপ্তরি পর্যন্ত নিয়োগ দেওয়া যায় না একটা স্কুলে, এরকম একটা অবস্থা হয়ে গেছে। তো সেই অবস্থায় এমপির বাইরে কিন্তু নির্বাচনটা হবে না। উপর থেকে যত প্রেসারই দেওয়া হোক, এমপির নিয়ন্ত্রণের বাইরে নির্বাচন হবে বলে আমার মনে হয় না। নির্বাচন কমিশন যত শক্তই হোক, আওয়ামী লীগ যত শক্তই হোক, প্রশাসন যত শক্তই হোক, এমপির নিয়ন্ত্রণের বাইরে নির্বাচন হবে না, এটা আমার ব্যক্তিগত মত। ধন্যবাদ। বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম যেটা আমি দেখছিলাম তখনই, দুর্নীতি এখন অতি ধনীর কারখানা, আপনার কি মনে হয়? দুর্নীতি অতি ধনীর কারখানা, এটা তো এর আগের একটা ক্লজ আছে, এটার মধ্যে একটা সেন্টেন্স আছে, সেটা হলো রাজনীতি। আচ্ছা, রাজনীতিও অতি ধনী হওয়ার একটা কারখানা। কারণ দুর্নীতি এখন কেন করছে? প্রথম করছে রাজনীতি করে দুর্নীতি পরায়ণ হয়ে গেছে, আর সেই সম্পদ দুর্নীতি করে। এই মূল্যায়নটা বোধহয় সিপিডির আজকে একটা 50 বছরের বাংলাদেশের যে উন্নয়ন, এবং সেটা নিয়ে একটা বই প্রকাশিত হয়েছে। সেই বইয়ের মধ্যে এই ফাইন্ডিংসগুলো আছে। রেহমান সুবহান সাহেব এটার মধ্যে কথা বলেছেন। তো আরো অনেকে আছেন, হোসেন জিল্লুর রহমান, রনক জাহান, এরকম অনেকেই আছেন। তো এই যে দুর্নীতি, এই দুর্নীতির মূল হলো রাজনীতি। রাজনীতিটা এমন অবস্থায় চলে গেছে যে রাজনীতি করলেই
টাকা পয়সার মালিক হওয়া যায়, ধনী হওয়া যায়। যারা রাজনীতি করছে, ধরেন গত 15-20 বছর 25 বছরে যারা রাজনীতি করছে, একজন মানুষও পাবেন না আপনি যে রাজনীতি করে দেউলিয়া হয়ে গেছে, বরং কিছুই ছিল না। ঢাকা শহর হয়তো একটা সিরা স্যান্ডেল পরে আসছে, এরকম বহু মানুষ আছে, এক্সাম্পল আছে যে ঢাকা শহরে সিরা স্যান্ডেল পায়ে দিয়ে এসে এখন গুলশান বনানীতে বসবাস করছে, বিএমডব্লিউতে চলছে গত 15-20 বছর, এরকম বহু এক্সাম্পল আছে। এবং গত 5 বছরের এক্সাম্পল এরকম বহু আছে। তাদের একটাই মাত্র পরিচয়, তারা রাজনীতি করে। এখন রাজনীতি করে যখন দুর্নীতিতে জড়ায় গেছে, এখনকার অবস্থাটা হলো এই দুর্নীতি পরায়ণরা সম্পদ রক্ষা করার জন্য আবার একটা সিন্ডিকেট করছে। এটা হলো সেই পার্টটা, যে দুর্নীতিটা যে কারণে করে এবং দুর্নীতি করার পরে সেই সম্পদ রক্ষা করার জন্য আরেকটা দুর্নীতি করে। এখন দুর্নীতি একবার শুরু হয়ে গেলে সেই দুর্নীতি কিন্তু আপনি কোনোভাবেই সেখান থেকে বেরোয় আসতে পারবেন। দুর্নীতিটা ওয়ান ওয়ে, কিন্তু ব্যাক করার কোনো সুযোগ নেই। সিপিডির আলোচনায় হ্যাঁ, সিপিডির আলোচনায় আরেকটা কথা বলা হয়েছে যে বাংলাদেশে গত 50 বছরে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা। তো এইটাই তো বড় চ্যালেঞ্জ। এটাই বড় চ্যালেঞ্জ। এখানে বলা হয়েছে 3টা বিষয়, 3টা বাংলাদেশের 50 বছরের আলোচনার মধ্যে আসছে। 3টা শাসন হয়েছে, একটা হলো সামরিক শাসন, আরেকটা হলো প্রতিযোগিতামূলক রাজনৈতিক দলের শাসন, আরেকটা হলো কর্তৃত্ববাদের শাসন। এখনকার যে সময়টা চলছে এইটাকে কর্তৃত্ববাদের শাসন হিসাবে এই আলোচনায় বলা হয়েছে। তো এই যে কর্তৃত্ববাদের শাসন, এই শাসনটাও তো আমাদের এই 50 বছরের ইতিহাসের মধ্যে আছে। এই বইয়ের মধ্যে বলা আছে বাংলাদেশের অনেক উন্নয়ন হয়েছে, উন্নয়নের ব্যাপারে কোনো সন্দেহ নেই, কিন্তু বৈষম্য বেড়েছে, প্রচুর বৈষম্য বেড়েছে। এবং ব্রিটিশ আমল, পাকিস্তান আমল থেকেও বৈষম্যটা ছাড়িয়ে গেছে। এই বৈষম্য ছাড়িয়ে যাওয়ার কারণে একটা গোত্র, একটা শ্রেণী অনেক ধনী হয়ে গেছে, আর একটা গোত্র, আরেকটা শ্রেণী অনেক দরিদ্র হয়ে গেছে। এই যারা ধনী হয়ে গেছে তাদের প্রায় সবাই রাজনীতিকে হাতিয়ার হিসেবে গ্রহণ করে দুর্নীতিতে জড়িয়ে গেছে, এবং দুর্নীতি পরায়ণ হয়েই কিন্তু এখন একটা মেশিনে পরিণত হয়ে গেছে, মানে দুর্নীতির মেশিনে পরিণত হয়ে গেছে। এই দুর্নীতি আমাদের বলা হয়েছে যে আমরা মধ্যময়ের দেশে উন্নীত হচ্ছি। এখন আমাদের মধ্যময়ের দেশে উন্নীত হওয়ার পরে পরবর্তী যেই চ্যালেঞ্জ, এই পরবর্তী চ্যালেঞ্জের কিন্তু আমরা এখন পর্যন্ত প্রস্তুত হতে পারি নাই। এবং আমরা এখন পর্যন্ত প্রস্তুত না হলে পরবর্তী চ্যালেঞ্জটা আমরা কিভাবে করব? আমাদের এই যে বড় বড় প্রজেক্টে আমরা বড় বড় লোন নিচ্ছি, সেই লোনের চাপ তো আমাদের আছে। আমরা তো একটা দেশ যখন আরেকটা দেশকে লোন দেয়, বা একটা অর্থনৈতিক প্রতিষ্ঠান যখন কোনো দেশকে লোন দেয়, তখন তো ওই দেশের সরকারকে লোন দেয় না, ওই ভূখণ্ড জনগণকে লোন দেয়। সরকার তো হলো লোন ম্যানেজমেন্ট করে। তো এখন আমাদেরকে এই দেশের মানুষকে, দেশকে বন্ধক রেখে সরকার যে লোনগুলা নিচ্ছে, এই লোনগুলা নিয়ে বড় বড় প্রজেক্ট করছে। বড় বড় প্রজেক্টের এখন লোনের ইন্টারেস্ট দেওয়ার মতো চাপে আমরা পড়ে যাচ্ছি। একইভাবে আমাদের সামাজিক বৈষম্য বেড়েছে, অর্থনৈতিক বৈষম্য বেড়েছে। আমাদের অনেক উন্নয়ন হলো, ভিতরে আমরা পরবর্তী সময়ের যে আগামী চ্যালেঞ্জটাকে গ্রহণ করার মতো সেরকম সক্ষমতা আমরা অর্জন করতে পারি নাই বলে এই সিপিডির আলোচনায় উঠে আসছে। ওই আলোচনায় কিন্তু অর্থনীতিবিদ জাহিদ হোসেন বলছেন যে দেশের ভবিষ্যৎ বন্ধক রেখে উন্নয়ন হচ্ছে। হ্যাঁ, দেশের ভবিষ্যৎ, সেই কথাটা সত্য। কারণ ওনার আলোচনাটাই কিন্তু এরকম যে আমরা যেই অবস্থা অর্থনৈতিক উন্নয়নের জন্য, আমাদের দেশের উন্নয়নের জন্য আমরা যেই কাজগুলো করছি, সেই উন্নয়নটা আমরা কিসের জন্য করছি? আমাদের যেভাবে উন্নয়নটা হয়েছে সেইভাবে আমরা পরবর্তী আমাদের উন্নয়নশীল দেশ হওয়ার পরে, মধ্যমায়ের দেশে যাওয়ার পরে যে চ্যালেঞ্জটা আসবে, সেই চ্যালেঞ্জটা মোকাবেলা করার মতো সামর্থ্য আমাদের তৈরি হয় নাই। সুতরাং আমরা এরকম একটা পর্যায়ে কিন্তু পড়ে গেছি, এবং শঙ্কা করা হচ্ছে যে আমরা এই অবস্থা থেকে উত্তরণের আর কোনো উপায় কিন্তু আমাদের নাই। এখানে 3টা বিষয় বলা আছে, আমাদের রেমিটেন্সের কথা বলা আছে, আমাদের আরএমজির কথা বলা আছে, এবং আরেকটা সেক্টর আমার মনে নাই। এই 3টা বিষয়ের কথা বলা আছে। 3টা বৈদেশিক মুদ্রা অর্জনের ম্যান পাওয়ার, 3টা বৈদেশিক মুদ্রা অর্জনের যে বিষয়টা, এর বাইরে আমাদের কিন্তু বৈদেশিক মুদ্রা অর্জনের আর কোনো রকম সেক্টরে কিন্তু এই মুহূর্তে নাই। সেক্টরগুলো সংকুচিত হয়ে যাচ্ছে। আমাদের যে রপ্তানি, গার্মেন্টস ছাড়া তো সেই অর্থে আমাদের কোনো রপ্তানি নেই। একসময় আমাদের রপ্তানিটা বেশি ছিল পাট কিন্তু এখন আমাদের দেশে শেষ হয়ে গেছে।
সোনালী যুগ, এখন কিন্তু রৌপ্যের যুগ নাই, তাম্রর যুগও নাই এখন পাটের। এরকম একটা অবস্থার মধ্যে আমরা পড়ে গেছি। ধন্যবাদ আপনাকে। এবার আসি পাশের বাড়িতে কি হচ্ছে। জানেন যে পাশের বাড়ি পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক দেশ ভারত, সেখানে আপনার গণতন্ত্রের উৎসব কাল থেকে শুরু হচ্ছে, মানে আজ আর কি প্রকৃত হচ্ছে। কয়েক ধাপে নির্বাচন হচ্ছে, প্রথম দফায় নির্বাচনটা হচ্ছে আজ শুরু হচ্ছে। তো সেই নির্বাচনটাকে আপনারা কীভাবে দেখছেন? সেই নির্বাচনটা আসলে আমরা বলি যে মানে গণতান্ত্রিক দেশ, অনেক অনেক বেশি গণতান্ত্রিক দেশ। তো গণতন্ত্রটা বাংলাদেশেও কিন্তু গণতান্ত্রিক দেশ। আমরা তো বলি যে বাংলাদেশে গণতন্ত্র বাংলাদেশের স্টাইলে। এখন ভারতকে আমরা অনেক দিন যাবতীয় বলি যে ভারত গণতান্ত্রিক দেশ। ভারত কিন্তু এখন ভারতের স্টাইলে গণতন্ত্র হয়ে গেছে। আগের মতো সেই সার্বজনীন গণতন্ত্র নাই, ভারত নিজস্ব একটা গণতন্ত্রের ধারা তৈরি করে ফেলেছে। ভারতের এবং বাংলাদেশের নির্বাচনে আমরা যদি তুলনামূলকভাবে দেখি, কখনো কখনো মনে হয় যে এই ফর্মুলাটা কি ভারত থেকে আসছে, অথবা ভারতের নির্বাচনের চিন্তা করলে কি আমরা মনে হয় যে এটি কি বাংলাদেশের ফর্মুলা ওইখানে গেছে, এরকম একটা বিষয় কিন্তু এখন আসছে। বাংলাদেশের নির্বাচনের সময় যেমন ভারত জানতো যে বাংলাদেশের নির্বাচনে কে জয়ী হবে, ঠিক একইভাবে বাংলাদেশও কিন্তু জানে ভারতের নির্বাচনে কে জয়ী হবে। এরকম একটা ধারণা কিন্তু এখন থেকেই হয়ে গেছে। আর বাংলাদেশের যে সিস্টেম আমরা দেখেছি নির্বাচনের আগে, যে বিরোধী দলকে জেলখানায় নেওয়া, নেতাদেরকে জেলখানায় নেওয়া, মামলা মোকদ্দমা, এখন একই স্টাইল কিন্তু ইন্ডিয়াতেও, ভারতের সেই বৃহৎ গণতান্ত্রিক দেশেও কিন্তু একই স্টাইল। একই স্টাইলে কিন্তু নাগরিকত্ব নিয়ে প্রশ্নের উঠেছে। আমরা ভারতকে বলি যে অসাম্প্রদায়িক দেশ, কিন্তু ভারতই একমাত্র দেশ যেটা রাজনীতিতে সবচেয়ে বেশি ধর্মকে টেনে আনা হয়েছে। বর্তমান ক্ষমতাসীন যে বিজেপি, তার একমাত্র মুখ্য এজেন্ডাই কিন্তু ধর্ম। ধর্মের বাইরে কিন্তু এই দলটি রাজনীতিতে বেরিয়ে আসতে পারে নাই। সুতরাং পাশের দেশের যে উৎসব, সেই উৎসবটা আমার কাছে মনে হয়েছে বাংলাদেশে যেই ফর্মে আমরা রাজনীতির উৎসব করেছি, পাশের দেশের উৎসবটা একই রকম ফর্মে হবে, এর ব্যতিক্রম কিছু হবে বলে আমার মনে হয় না। ধন্যবাদ। আপনি জানেন যে সড়কে মৃত্যুর মিছিল অব্যাহত আছে, কিন্তু কেন এত মৃত্যু, কী কারণে সড়কে, এর পিছনে কারণ কি আপনি নিশ্চয়ই দেখেছেন, তো আপনার কি মনে হয়? এর পিছনের মূল কারণ হলো আমাদের আইনের শাসনটা নাই। কারণ সড়কের যিনি গাড়িটা চালাবেন, যে চালক, তার যে লাইসেন্সটা থাকবে, তিনি কতটুকু দক্ষ, তিনি কি হেভি গাড়ি চালাবেন নাকি লাইট গাড়ি চালাবেন, এবং লাইট গাড়ির লাইসেন্স নিয়ে তিনি হেভি ট্রান্সপোর্ট চালাইতে পারবেন কিনা, এই যে বাধ্যবাধকতাটা আছে, এটা তো কেউ কিছু মানছে না। দেখা যায় এই যে ঝালকাঠিতে যে ঘটনাটা ঘটলো, যে ট্রাক 7-8টা গাড়ির উপর উঠে গেল এবং 2টা ফ্যামিলির সবাই মারা গেল। এই ঘটনাটা হলো যে একটা অপেশাদার ড্রাইভার ছিল, তার কোনো এই ট্রাক চালানোর কোনো তার লাইসেন্সই ছিল না, তার কোনো ট্রেনিংও নাই, লাইসেন্সও নাই। এবং আমাদের সারা দেশের যে গণপরিবহন যেটা দেখেন, যেমন ঢাকা শহরের মধ্যে আপনি সবার চোখের সামনে যে সমস্ত হিউম্যান হোলারগুলো আছে বিভিন্ন সাইডে চলে, দেখা যায় যে 12-14 বছরের বাচ্চারা একটা গাড়ি চালাচ্ছে, এবং এটা কিন্তু পুলিশের সামনে দিয়েও চলতেছে। এই প্রশ্নটা কিন্তু কোনো পুলিশ করে না যে তোমার বয়স কত, তুমি গাড়িটা চালাইতে পারো কিনা। এবং এই যে বাসের যে ড্রাইভাররা থাকে এবং ট্রাকের যে ড্রাইভাররা থাকে, দেখা যায় যে ড্রাইভার হয়তো রেস্ট নিচ্ছে, অথবা অন্য কোনো একটা কাজে তুই একটু চালা, হেল্পার হয়তো চালাচ্ছে, কোনোভাবেই কোনো শৃঙ্খলা নেই। আমি আমাদের সময়, সরি আপনাকে আমাকে থামাতে হচ্ছে, এই প্রসঙ্গে আমাদের সময় একটা শিরোনাম হচ্ছে বরগায় গাড়ি চালান চালকরা। হ্যাঁ, বরগাই তো গাড়ি চালান, কারণ তারা তো ট্রিপ নেয়, এক ট্রিপ নিয়ে কত তাড়াতাড়ি আরেক ট্রিপ আসতে পারবে, এটি বরগা দেওয়ার মতো অবস্থা। তো এখন আমাদের এইটা নিয়ে এই একটা আইন করার উদ্যোগ নেওয়া হয়েছে, সেই আইনটাও তো শিথিল হয়ে গেছে। এই আইনটা কার স্বার্থে হয়েছে? এটা মালিকের স্বার্থে হয়েছে, জনগণের স্বার্থে হয়েছে, না ড্রাইভারের স্বার্থে হয়েছে? এটা তো আমরা বুঝলাম না। দেশের মানুষের স্বার্থে যদি আইনটা হতো, এখন আপনার গুলি করে একটা মানুষ মারলে যদি এটা হত্যাকাণ্ড হয়,
তবে ট্রাকে চাপা দিয়া এতগুলা মানুষ মারার পরে সেটা হত্যাকাণ্ড হবে না কেন? বাসের মধ্যে বাসে চাপা দিয়ে একটা মানুষ মারলে সেটা হত্যাকাণ্ড হবে না কেন? আমি কেন সেটাকে দুর্ঘটনা বলবো? আমি তো এটা দুর্ঘটনা বলতে পারি না। এই যে জালকাঠিতে যে ঘটনাটা ঘটলো, এটাকে কেন আমি দুর্ঘটনা ঘটবো? এটা তো হত্যাকাণ্ড। এই হত্যাকাণ্ড আমি এটা হত্যা মামলা আমি এটা করতে পারবো না কেন? এবং হত্যা মামলায় আমার এটা তো অরিজিনাল লাইনে তো এটা ছিল। হ্যাঁ, অরিজিনাল লাইনে পরে মালিকদের চাপে শ্রমিক নেতারা মালিক নেতাদের চাপে শেষ পর্যন্ত ওইখান থেকে সরে আসতে হলো। এখন বৃহৎ জনগোষ্ঠীর স্বার্থ না দেখে আমি যদি কোটারি গোষ্ঠীর স্বার্থ দেখি, তখন তো আমার এরকম দুর্ঘটনা ঘটবে, শৃঙ্খলা থাকবে না, কোনো আইনের শাসন থাকবে না। আমি মুখে মুখে বলবো যে সড়কের নিরাপত্তায় আইন করা হয়েছে। সড়কের নিরাপত্তায় আইন করা আর সাধারণ মানুষকে নিরাপদ রাখা দুটো এক জিনিস না। আমাকে আইনের শাসনের মধ্যে থাকতে হবে, আইনের মধ্যে বিচারের আওতায় আনতে হবে অপরাধীকে, এবং সকল রকম দুর্ঘটনাই হোক যাই হোক সবগুলো হত্যাকাণ্ড, এই হত্যাকাণ্ডের হত্যার বিচার মানে আইনের বিচার হইতে হবে। মামলাটা যে হবে দুর্ঘটনার মামলা হলে হবে না, মামলা হইতে হবে হত্যার মামলা। 6 জনকে মেরে ফেলা হয়েছে, এটা দুর্ঘটনার মামলা আমি কেন বলবো? যেই ফ্যামিলির 6 জন মানুষ মারা যায় তারা কি সেটা মেনে নেবে? দুইটা ফ্যামিলি একদম শেষ হয়ে গেল, এবং তাদের মধ্যে চোখের পানি ফেলার মতো একটা লোক নাই, মামলা করার লোকও তো নেই, মামলা করার লোকও নেই। এবং নর্মালি তো এই সমস্ত কেসে এই সমস্ত ঘটনায় দেখা যায় পুলিশ বাদী হয়ে মামলা করে, কিন্তু পুলিশ তো দুর্ঘটনার মামলা করবে, পুলিশ তো হত্যা মামলা করবে না। তো একজন মানুষ যদি পিস্তল দিয়ে একজনকে খুন করে সেটা যদি হত্যা মামলা হয়, তো 6 জন মানুষ খুন করার পরে হত্যা মামলা হবে না? যদি এই হত্যা মামলাটা হতো সড়কের দুর্ঘটনা, তবে কিন্তু সবকিছুই একদম মানে সোজা হয়ে চলতো, এরকম দুর্ঘটনা কিন্তু ঘটতো না। কিন্তু আমাদের সকল ক্ষেত্রেই দেখা যায় আইনে আছে কিন্তু আইনের শাসনটা নাই। আইনের শাসন যতক্ষণ পর্যন্ত না থাকবে, সড়ক কেন কোনো জায়গায় আপনি শৃঙ্খলা আনতে পারবেন না। এই শৃঙ্খলার অভাবেই কিন্তু আমাদের এই যে সড়কে মৃত্যুর মিছিল আমরা খবরের কাগজের হেডিং করতে বাধ্য হই, আমরা দেখতে থাকবো। অনেক ধন্যবাদ মঞ্জু আপনাকে। দর্শক মণ্ডলী, আজ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন। শুভরাত্রি।